আসসালামু আলাইকুম। আমি আলোচনা করব দেওয়ানি কার্যবিধির ধারা 2 এর সংজ্ঞাসমূহ, গুরুত্বপূর্ণগুলো আলোচনা করব। তো প্রথমে 2 এর 1 ওখানে বলা হয়েছে যে কোড ইনক্লুড রুলস, অর্থাৎ এই কোড বলতে দেওয়ানি কার্যবিধিকে বোঝাচ্ছে যে দেওয়ানি কার্যবিধির যে বিধিগুলো আছে এইগুলাও কি করবে, বিধিগুলো অন্তর্ভুক্ত করবে এই কোডকে। মানে দেওয়ানি কার্যবিধি যে আইনটা, এই আইনকে ওই কোডটা অন্তর্ভুক্ত করবে। মানে যেভাবে আমরা দেওয়ানি কার্যবিধির ধারাগুলো দেখবো ওই একই চোখে ওই বিধিগুলো দেখতে হবে। এই কারণে কোড বিধিমালাকে অন্তর্ভুক্ত করবে, এই কথাটা বলা হয়েছে 2 এর 1। 2 এর 2 ডিক্রি এর সংজ্ঞা বলা হয়েছে যে ডিক্রি বলতে আদালত কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত কোনো সিদ্ধান্তকে বোঝাবে। আদালত কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত মানে ফর্মাল এক্সপ্রেশন, যেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত কোনো সিদ্ধান্তকে বোঝাবে, যেটা কোনো একটি বিরোধীয় বিষয় থাকতে হবে। বিরোধীয় বিষয়ে চূড়ান্তভাবে কোনো পক্ষের অধিকার নির্ধারণ করে। তার মানে আমাদের ডিক্রিটা কি করতেছে, চূড়ান্তভাবে কোনো একজন পক্ষের অধিকারকে নির্ধারণ করতেছে। বিশেষ করে আমরা যখন এই ধারা 33 পড়েছি ওখানে আমরা দেখি যে আদালত কি করে, ওই ধারা 33 অনুযায়ী ওই ধারা 33-এ বলা হয়েছে যে আদালত প্রথমে কি করবে, শুনানির পর একটা রায় দিবে এবং ওই রায়ের ভিত্তিতে ডিক্রি দিবে। তার মানে আমরা বুঝলাম যে ডিক্রি আসবে রায়ের পরবর্তীতে, যে রায়টা দিবে ওই রায়ের উপর ভিত্তি করেই ডিক্রিটা দেওয়া হবে। সুতরাং এই যে এখানে যে রায়ের পরে যে ডিক্রিটা পেলাম, আসলে এই ডিক্রিটা কি, কোনো পক্ষের অধিকার। তো ধারা 2 এর 2 যেই সাবসেকশন 2 এর যে ডিক্রি এর সংজ্ঞাটা বলা হয়েছে যে আদালত কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত কোনো সিদ্ধান্তকে বোঝাবে যেটা কোনো একটা বিরোধীয় বিষয়ে চূড়ান্তভাবে কোনো পক্ষের অধিকারকে নির্ধারণ করবে। তাহলে ডিক্রি কোনো পক্ষের অধিকার নির্ধারণ করে এবং সেকশন 33 অনুযায়ী কখন দিবে, যে রায়ের উপর ভিত্তি করে দিবে ডিক্রি। তার মানে রায়ের পরবর্তীতে আমাদের ডিক্রিটা আসবে। তারপরে বলা হয়েছে যে এই ডিক্রি প্রিলিমিনারি অথবা ফাইনাল হতে পারে, অর্থাৎ প্রাথমিক হতে পারে আবার চূড়ান্ত হতে পারে। 2 প্রকারের ডিক্রি, প্রাথমিক ডিক্রি আবার চূড়ান্ত ডিক্রি। আবার এখানে বলা হচ্ছে যে দুইটা জিনিসকে বলা হয়েছে যে দুইটাকে আমরা ডিক্রি হিসেবে গণ্য করব, ডিম ডিক্রি বলবো, মানে ডিক্রি হিসেবে গণ্য হবে দুইটা জিনিস। একটা বলা হয়েছে যে রিজেকশন অফ প্লেইন্ট, মানে আরজি খারিজ। তবে এখানে খারিজ শব্দটির পরিবর্তে বইতে কখনো বাতিল শব্দটি ব্যবহার করা হয়েছে, নাকচ শব্দটি ব্যবহার করা হয়েছে। তারপরে প্রত্যাহার, এই প্রত্যাহার, খারিজ, নাকচ, বাতিল সব একই শব্দ। রিজেকশন অফ প্লেইন্ট মানে আরজি খারিজ, এই আরজি খারিজটাও আমরা ডিক্রি হিসেবে গণ্য করবো। আমরা যখন ওই যে দেওয়ানি কার্যবিধির প্রথম তফসিলের 51টা অর্ডার দেখেছি, ওই অর্ডারের মধ্যে অর্ডার 7 এর রুল যে 11 আছে ওইখানে আছে রিজেকশন অফ প্লেইন্ট মানে আরজি খারিজের বিষয়। ওইখানে 4টা কারণ দেওয়া ছিল, যে ওই 4টা কারণের মধ্যে যদি পড়ে তাহলে আদালত কি করতে পারে, ওই আরজি খারিজ আদেশ দিতে পারে। তো ওই যদিও খারিজ আদেশ দেয় কিন্তু ওটাকে আমরা ডিক্রি হিসেবে গণ্য করবো। ওখানে বলা হয়েছিল যে মামলার যদি কজ অফ অ্যাকশন না থাকে, আইন দ্বারা যদি বাড়িতে হয়, আইন দ্বারা বাড়িতে বলতে তো আমাদের সময়সীমা 3 বছর, 5 বছর পরে মামলা করলে আর্জি দাখিল করলে আর্জি খারিজ হয়ে যাবে। এটা এই বিষয়টা দেখা হয়েছে যে যখন রিজেকশন অফ প্লেইন্ট হবে তো ওইটাকেও আমরা ডিক্রি হিসেবে গণ্য করব। আবার ওইখানে আরেকটা বিষয় বলতেছে যে ওইটাও ডিক্রি হবে, সেটা হচ্ছে রেস্টিটিউশন। 144 ধারায় যে রেস্টিটিউশন আমরা করছি, অ্যাপ্লিকেশন ফর রেস্টিটিউশন, ওইটাকেও আমরা ডিক্রি হিসেবে গণ্য করব। এই যে দেওয়ানি কার্যবিধি 144 ধারায় রেস্টিটিউশন আছে, বা প্রত্যার্পণ বা পুনরুদ্ধার। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে ওই মামলার পরে যখন আদালত যে ডিক্রি দেয় ওই ডিক্রিটা যদি রদ করা হয় অথবা রিভার্স হয়, মানে প্রথমে একজন মামলায় জিতলো, পরবর্তীতে অপরপক্ষ আপিল করে ডিক্রিটা অপরপক্ষে বরাবর চলে গেল, এরকম যদি রিভার্স হয় তাহলে ওই যেই পক্ষটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই পক্ষ থেকে অপর পক্ষ কোনো একটা সুবিধা গ্রহণ করছে, যেটা সুবিধা গ্রহণ করা উচিত ছিল না, তো ওই সুবিধা সে কি করতে পারে, একটা আবেদন দিয়ে ওই সুবিধাটা সে নিতে পারে। আবেদনটা দিবে কোথায়, বলতেছে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, মানে যে আদালতে মামলাটা প্রথম দায়ের করা হয়েছিল ওই আদালতেই আবেদন করতে হবে। মানে ওই ডিক্রি প্রদানকারী আদালতেই আবেদন করতে হবে। আবেদন করলে ওই মামলার মধ্যে যে খরচটা দিয়েছিল বা যেই সুদটা দিয়েছে, যে সুদটা পাওয়ার কথা ছিল সুদও দিতে পারে ওই মুনাফার সাথে, পাশাপাশি যদি কোনো মেন্স প্রফিট থাকে, অন্তর্বর্তীকালীন মুনাফা থাকে, ওইগুলা আবার ফেরতের আদেশ দিতে পারে। এটা হচ্ছে রেস্টিটিউশন। তো এই ডিক্রির সংজ্ঞার মধ্যে বলা হয়েছে যে এই রেস্টিটিউশন 144 ধারার যে রেস্টিটিউশন পুনরুদ্ধার, এটাকেও আমরা ডিক্রি হিসেবে গণ্য করব। তবে বলতেছে দুইটা জিনিস ডিক্রি হবে না। কোন দুইটা জিনিস বলছে, যদি কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা হয় তাহলে ওই আপিলে যে সিদ্ধান্তটা আসবে
ওইটা ডিক্রি হবে না। আবার বলতেছে যে আরেকটা বলতেছে যে ডিসপোজাল ফর ডিফল্ট, মানে ত্রুটির কারণে যদি কোনো একটা মামলা বাতিল হয় তাইলে ওটাও কি হবে না, ওইটা ওই খারিজ আদেশটাও কি হবে না, ওই খারিজ আদেশটাও ডিক্রি হবে না। তাহলে ডিক্রি হবে না দুইটা জিনিস, একটা হচ্ছে কোনো আদেশের বিরুদ্ধে যদি আপিল করা হয় তাহলে ওই আপিলের যে সিদ্ধান্ত ওইটাও আমরা ডিক্রি বলবো না। আর একটা হচ্ছে ডিসপোজাল ফর ডিফল্ট, মানে ত্রুটিজনিত কারণে যদি খারিজ আদেশ দেয় তাহলে ওইটাকেও আমরা ডিক্রি বলবো না। আর শেষের দিকে এই সাবসেকশন 2 এর শেষের দিকে বলা হচ্ছে যে একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে প্রিলিমিনারি ডিক্রি আর ফাইনাল ডিক্রি এর সংজ্ঞাটা দেওয়া হয়েছে, যে যেই ডিক্রি দেওয়ার পরেও এখনো কাজ আরো বাকি আছে ওইটা হচ্ছে প্রিলিমিনারি। কিছু কিছু মামলার ক্ষেত্রে 2টা ডিক্রিও দিতে পারে, এই জন্য বলতেছে। আর যেই ডিক্রি দেওয়ার পরে আর কোনো কাজ বাকি থাকে না, মানে চূড়ান্তভাবে মামলাটা নিষ্পত্তি হয়ে যায় যে ডিক্রির মাধ্যমে, ওটা হচ্ছে আমাদের ফাইনাল ডিক্রি, ওটা হচ্ছে চূড়ান্ত ডিক্রি। এটা গেল ডিক্রি এর সংজ্ঞা। পাশাপাশি এবার আমরা দেখব 2 এর 3 ধারা। 2 এর 3 ধারায় বলা হয়েছে যে ডিক্রি হোল্ডার বা যিনি আর কি, ডিক্রি হোল্ডার কাকে বলে, ডিক্রি হোল্ডার কাকে বলে বলা হচ্ছে ডিক্রি হোল্ডারের বাংলা হচ্ছে ডিক্রিদার, মানে যিনি ডিক্রিটা লাভ করলেন। ডিক্রি হোল্ডার বলতে সেই ব্যক্তিকে বোঝাবে যে যার পক্ষে, যে ব্যক্তির পক্ষে আদালত ডিক্রিটা দিয়েছে, মানে যে ব্যক্তির পক্ষে আদালত ডিক্রিটা দিয়েছে অথবা যে ব্যক্তির বিরুদ্ধে ডিক্রি জারি কার্যকর করার জন্য আদেশটা দিয়ে, যে ব্যক্তির পক্ষে ডিক্রি জারি কার্যকর করার জন্য আদেশটা দিয়েছে। তাইলে ডিক্রি হোল্ডার কাকে বলবো, যে যার পক্ষে আদালত ডিক্রিটা দিয়েছে সে, অথবা এখানে বলা হয়েছে যে যার পক্ষে ডিক্রি জারি করার আদেশ দেওয়া হয়েছে সে। সোজা ভাষায় আমরা বলতে পারি যিনি মামলায় জিতলেন উনি হচ্ছেন কি, ডিক্রিদার বা ডিক্রি হোল্ডার। যিনি মামলায় জিতলেন বা যিনি চূড়ান্তভাবে প্রতিকারটা পেলেন উনি হচ্ছে ডিক্রি হোল্ডার বা ডিক্রিদার। এটা হচ্ছে 2 এর 3 ধারা। এবার আসি 2 এর সরাসরি 7 ধারায়। 2 এর 7 ধারায় পড়বো। 2 এর 7 ধারা হচ্ছে গভর্নমেন্ট প্লিডার কে, গভর্নমেন্ট প্লিডার বা সরকারি উকিল কে। বলছে যে সরকার কর্তৃক এই দেওয়ানি মামলার কার্যক্রম সম্পাদনের জন্য সরকার যাকে নিযুক্ত করবে তাই, যেমন আমরা ফৌজদারি মামলার ক্ষেত্রে দেখেছি সরকার নিযুক্ত করে কি, এই যে পাবলিক প্রসিকিউটর বা পিপি বলি, পিপি নিয়োগ করে হচ্ছে সরকারি মামলা দেখাশোনার ক্ষেত্রে। ঠিক একইভাবে দেওয়ানি মামলার কার্য সম্পাদন করার জন্য সরকার যে ব্যক্তিকে নিয়োগ করবে ওইটা হচ্ছে গভর্নমেন্ট প্লিডার। 2 এর 7। তবে বলতেছে গভর্নমেন্ট প্লিডারের নির্দেশে অন্যান্য যে উকিলগুলো কাজ করতেছে ওনারাও গভর্নমেন্ট প্লিডারের অন্তর্ভুক্ত। যেমন আমরা দেখি যে সহকারী গভর্নমেন্ট প্লিডার এরকম কিছু একটা বোঝাচ্ছে। এবার আমরা জজ বা বিচারকের সংজ্ঞা পড়ব। 2 এর 8 বলা হচ্ছে জজ বা বিচারক হচ্ছে দেওয়ানি আদালতের প্রিজাইডিং অফিসার। প্রিজাইডিং অফিসার মানে হচ্ছে প্রধান কর্মকর্তাকে বোঝাচ্ছে, মানে জজ আর কি, বিচারককে বোঝাচ্ছে যে দেওয়ানি আদালতের প্রিজাইডিং অফিসারকে বিচারক বলবো। 2 এর 8। এবার আমরা 2 এর 9। 2 এর 9 হচ্ছে রায়। রায়ের যে সংজ্ঞা সেটা হচ্ছে 2 এর 9-তে বলা হয়েছে। তো বলতেছে যে রায় হচ্ছে এমন একটা আদেশ হবে যেটা হচ্ছে রায় হচ্ছে ডিক্রি বা আদেশের ভিত্তি তৈরি করে। রায় হচ্ছে ডিক্রি বা আদেশের ভিত্তি তৈরি করে, মানে ওই যে আমরা যে একটা মামলার শেষে আদালত যে রায় দিচ্ছে অথবা রায়ের পরে যে ডিক্রি দিচ্ছে বা আদেশটা দিচ্ছে, এই ডিক্রি বা আদেশটা দিচ্ছে মূলত রায়ের উপর ভিত্তি করে। তো এই কারণে বলছে যে রায় হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ডিক্রি বা আদেশের ভিত্তি হিসেবে কাজ করে, ভিত্তি তৈরি করে, এটা হচ্ছে রায়। পাশাপাশি আমরা দেখব 2 এর 10 ধারায় ডিক্রি জাজমেন্ট ডেটার কাকে বলে। জাজমেন্ট ডেটার মানে হচ্ছে দায়ী। বলতেছে যে ডিক্রিটা যার বিরুদ্ধে গেল তিনি, অথবা যার বিরুদ্ধে ডিক্রিটা কার্যকর করা হচ্ছে তিনি হচ্ছে জাজমেন্ট ডেটার। 2 এর 10 জাজমেন্ট ডেটা সহজভাবে বলতে পারি যে যিনি ওই মামলাটায় হেরে গেছেন, মানে প্রতিকার যিনি পান নাই তিনি হচ্ছেন জাজমেন্ট ডেটার বা দায়ী। এবার আমরা 2 এর 11 মানে 2 ধারার সাবসেকশন 11, এখানে বলা হয়েছে রিপ্রেজেন্টেটিভ, লিগাল রিপ্রেজেন্টেটিভের সংজ্ঞাটা কি। বলছে যে ব্যক্তি মৃত ব্যক্তির সম্পত্তিকে দেখাশোনা করে অথবা মৃত ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্ব বা পরিচালনা করে উনি হচ্ছেন লিগাল রিপ্রেজেন্টেটিভ। সাধারণভাবে আমরা যখন একজন ব্যক্তি মারা যায় ওই সম্পত্তিটার পরিচালনা করেন বা দেখাশোনা করেন তার যে উত্তরাধিকারীরা আছেন তারা।
এই কারণেই সাধারণত আমরা ওনাদের ভাবি যে ওনারা হচ্ছে লিগাল রিপ্রেজেন্টেটিভ, কিন্তু যদি এমন অবস্থা হয় যে লিগাল রিপ্রেজেন্টেটিভ যিনি মারা গেছেন তার সমস্ত সম্পত্তি অন্য কেউ দেখাশোনা করছে, তাহলে লিগাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেই ব্যক্তি হবে। যেমন এক ব্যক্তি তার সমস্ত সম্পদ উইল করে দিয়ে গেল, তাহলে যার বরাবর দিল ওই ব্যক্তি হবে লিগাল রিপ্রেজেন্টেটিভ। সবসময় উত্তরাধিকারী হবে এরকম না, 99% ক্ষেত্রে উত্তরাধিকারীরা লিগাল রিপ্রেজেন্টেটিভ হয়, কিন্তু একটা ক্ষেত্রে নাও হতে পারে, এটাই। আর সর্বশেষ বলা হয়েছে সেকশন 2 এর সাবসেকশন 12, যে এখানে বলা হয়েছে মেন্স প্রফিট। যদিও এখানে এস এর উচ্চারণ হবে না, মেসনে প্রফিট এরকম উচ্চারণ হবে না, এখানে এস এর উচ্চারণটা হবে না, এস এর উচ্চারণ বাদ দিয়ে আমরা মেন বা মিন প্রফিট বলতে পারি, বা অন্তর্বর্তীকালীন মুনাফা। 2-12 অন্তর্বর্তীকালীন মুনাফার সংজ্ঞাটা দেওয়া হয়েছে 2-12। ওইখানে বলা হয়েছে যে যিনি বেআইনিভাবে কোনো একটি সম্পত্তি দখল করে আছেন, বেআইনিভাবে দখলকৃত কোনো ব্যক্তি ওই সম্পত্তি থেকে যেই মুনাফাটা পাচ্ছেন ওই মুনাফাটাই হবে হচ্ছে মেন প্রফিট বা মিন প্রফিট হবে। মানে বেআইনি দখলদার কর্তৃক ওই বেআইনি ভাবে যে সম্পত্তি দখল করে আছে ওই সম্পত্তি থেকে যেই অর্থ বা মুনাফাটা পাচ্ছেন ওটাকে আমরা বলবো মেন প্রফিট, এটাই। আর পাশাপাশি আমরা বলবো 2-14 ধারায় আদেশের সংজ্ঞা দেওয়া হয়েছে, 2-14 ধারায়। আচ্ছা, ওই 2-12 ধারায় যে আমরা বললাম যে মেন প্রফিট, ওই শুধু মূল টাকা অর্থটাই না, এমনকি যদি কোনো সুদ পাওয়া যায় মূল অর্থ থেকে বা মুনাফা থেকে যদি কোনো সুদ হয় তাহলে সেটাও মেন প্রফিট হবে। যেমন আমরা ওই যে 144 ধারায় যে রেস্টিটিউশন পেয়েছিলাম, যে কোনো একজন ব্যক্তি কি করলো, তার সম্পত্তি অবৈধভাবে দখল করে আছে, পরবর্তীতে সে ডিক্রিটা পাইলো না, অপোজিট পক্ষ ডিক্রিটা পাইলো। তাহলে এই যে অপোজিট পক্ষ ডিক্রি পাওয়ার পরে সে কি করলো, আপিল করলো, আপিল হয়ে ডিক্রিটা রিভার্সড হইলো। তাহলে এই সময় যে বেআইনিভাবে দখল করে যে ব্যক্তিটা ছিলেন তিনি তার সম্পত্তি থেকে যে সুদগুলো পেয়েছেন বা মুনাফাগুলো পেয়েছেন, এই মুনাফাগুলো তিনি ওই একটা আবেদন দিয়ে 144 ধারায় একটা আবেদন দিয়ে ওই মুনাফাগুলো তিনি আবার তুলে নিতে পারবেন, যেহেতু রিভার্সড হয়েছে, রেস্টিটিউশন হয়েছে, পুনরুদ্ধার। তো এটা করতে পারবেন 144-এ আবেদন দিলে। তবে এটার জন্য আলাদাভাবে মামলা করতে পারবেন না, 144-এর সাবসেকশন 2 অনুযায়ী আলাদাভাবে এটার জন্য মামলা করতে পারবেন না, শুধুমাত্র ওই কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্সে আপনাকে আবেদনটা দিতে হবে। তাহলে এটা গেল মেন প্রফিট। তাহলে আমরা ওই মেন প্রফিটটাও কি করতে পারবো, পুনরুদ্ধার করতে পারবো। এবার আমরা আরেকটা পড়বো 2-14 ধারা। 2-14 ধারায় আদেশের সংজ্ঞা বলা হয়েছে, বলছে যে আদেশ এমন একটা আনুষ্ঠানিক বক্তব্যকে বোঝাবে, আদালতের এমন আনুষ্ঠানিক বক্তব্যকে বোঝাবে যেটা ডিক্রি হবে না। তার মানে আদেশটাও ডিক্রি হবে না, ডিক্রি আর আদেশ দুইটা পৃথক জিনিস 2-14 ধারা অনুসারে। এবং 2-15 ধারায় আমরা উকিলের সংজ্ঞা পড়েছি 2-15 ধারা। 2-15 ধারার উকিলের সংজ্ঞায় বলা হয়েছে যে উকিল হচ্ছে সেই ব্যক্তি যিনি অন্যের পক্ষে আদালতে উপস্থিত হওয়ার এবং যুক্তি পেশ করার অধিকার রাখেন। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে সমন দেওয়া হইলেও বাদী আসে না বা বিবাদী আসে না আদালতে, তার পক্ষে থেকে তার উকিল যায় আদালতে হাজির দেয়, মানে উকিল যায় আদালতে কথা বলে বা উপস্থিত হয়। তো এটা হচ্ছে ক্ষমতা দেওয়া হয়েছে 2-15, যে উকিল কি করতে পারে, তার যে মক্কেল আছে তার পক্ষ থেকে আদালতে হাজির হয়ে উপস্থিত হতে পারবে এবং যুক্তিতর্কও পেশ করার অধিকার রাখে। এটা হচ্ছে 2-15। 2-15-তে উকিলের সংজ্ঞা। এবং সর্বশেষ 2-17-তে আমরা যে পড়েছি সরকারি কর্মকর্তার সংজ্ঞা, পাবলিক অফিসার। এটা মূলত পেনাল কোডের যে 21 ধারায় পাবলিক সার্ভেন্টের কথা বলা হয়েছে ওই একই রকমের সংজ্ঞাটাও এই 2-17 ধারায় বলা হয়েছে, অর্থাৎ 2 ধারা সাবসেকশন 17 সাবসেকশন 17-এও যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, আবার পেনাল কোডের ধারা 21-এ যে পাবলিক সার্ভেন্ট বা সরকারি কর্মচারী মোটামুটি একই রকমের ভাবেই ডিফাইন্ড করা হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।